প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি একাদশ, দ্বাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটা মেইন টপিকস অর্থাৎ ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল নিয়ে। তো প্রথমেই আমি বলতে চাচ্ছি ডি ব্লক মৌল আসলে কাকে বলে। ডি ব্লক মৌল হলো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে সে সকল মৌলগুলোকে ডি ব্লক মৌল বলে। পর্যায় সারণীতে 3 থেকে 12 অর্থাৎ 3 থেকে 12 গ্রুপের মৌলগুলো হলো ডি ব্লক মৌল। আর এই ব্লকের মৌলগুলো সবই আসলে ধাতু। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছি স্ক্যান্ডিয়াম 21, দেখবে ইলেকট্রন বিন্যাস ডিতে ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে ডি ব্লক মৌল হবে। জিঙ্ক, এটারও ডি ব্লকে ইলেকট্রন 10টা গিয়েছে, তাহলে এটাও অবস্থান্তর মৌল বলা যাবে। তো এখন আমরা যাব সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, ডি ব্লক অবস্থান্তর মৌল। তো এখন দেখো এটা মেইন টপিকস, অবস্থান্তর মৌল কাকে বলে বা কী জিনিস একটু দেখো। আর অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো কী? তো অবস্থান্তর মৌল হলো তারাই যে সকল মৌলের বা যে সকল ডি ব্লক মৌল, অর্থাৎ অবস্থান্তর মৌল হলে ডি ব্লক হতে হবে যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল অপূর্ণ D1 থেকে 9 থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আর এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কাঠামো হলো NS 1 থেকে 2, N-1, D1 থেকে 10। এন এর মান যদি 4 ধরি তাহলে 4s 1 থেকে 2, তাহলে এখানে 4 থেকে 1 3 হবে দেখবা। এন এর মান যদি 5 হয় তাহলে 5s 1 - 2 এবং হবে 4D1 - 1 বিয়োগ 10, 1 থেকে 10 10-এর মধ্যে। তাহলে দেখো এই অবস্থান্তর মৌল হতে গেলে ডি ব্লক হতে হবে এবং ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে অপূর্ণ। এই অপূর্ণ থাকবে কিভাবে? সেটা হতে হবে স্থিতিশীল আয়নের। এক্সাম্পল দেখো একটু, যেমন ফেরামের ক্ষেত্রে ইলেকট্রন লাস্টে রয়েছে, ডি ব্লকে 6টা, এসে গেছে 2টা। তো এটা স্থিতিশীল আয়ন, যেমন Fe2 ইলেকট্রন 2টা ত্যাগ করলে হবে D6, আর Fe3 ইলেকট্রন 3টা ত্যাগ করলে হবে 3D5। তাহলে Fe2+ Fe3+, তো দুটোই কিন্তু অবস্থান্তর মৌল, কিন্তু এই দুটোর মধ্যে আবার Fe3+ অধিক স্থিতিশীল, কারণ এখানে ডি ব্লক এই ডি অরবিটালটা রয়েছে অধপূর্ণ অবস্থায়। আর এই দেখবা এই অবস্থান্তর মৌলগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি লিখেছি। নাম্বার 1 দেখো, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, জটিল যৌগ গঠন করে, রঙিন আয়ন যৌগ গঠন করে, প্রভাবক হিসেবে কাজ করে, চৌম্বক ধর্ম প্রভাবন ক্ষমতা এর আছে। তো আমি এক এক করে ইনশাল্লাহ যাব। তো তার আগে আমি দেখবো অবস্থান্তর মৌলকে আসলে অবস্থান্তর মৌল বলার কারণটা কি। দেখো আমি দিচ্ছি কোশ্চেন একটা, অবশ্যই দেখতে পাচ্ছ। তো অবস্থান্তর মৌলর দেখবা সন্ধিবিচ্ছেদ করলে হয় অবস্থা প্লাস অন্তর। মৌলসমূহ সহজেই জারণ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে এবং এই জারণ অবস্থার পরিবর্তনের সাথে এদের বর্ণেরও পরিবর্তন ঘটে। এই কারণে অবস্থান্তর মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়। এটা হচ্ছে তোমার অনুধাবনমূলক কোশ্চেন। একটা কোশ্চেন দেখো, স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন? একটু দেখো, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় স্ক্যান্ডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 2টার একটা 3টা, দিতে গেছে একটা ইলেকট্রন থাকা সত্ত্বেও সে অবস্থান্তর মৌল নয়, কারণ স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নে আমি দেখতে পাচ্ছি যখন 3 ইলেকট্রন থেকে 3টা ত্যাগ করবে এটা স্থিতিশীল আয়ন বলা হয়। ডিতে ইলেকট্রন কিন্তু শূন্য এক্ষেত্রে, অর্থাৎ ডিতে ইলেকট্রন প্রবেশ করে নাই, থাকবে না, না থাকার কারণেই এখানে আমরা জানি এটা অবস্থান্তর মৌল নয়। সেম কন্ডিশন, জিঙ্কের স্থিতিশীল আয়নে ইলেকট্রন রয়েছে 10টা, ডিতে ইলেকট্রন ত্যাগ করার পরেও এই জন্যেই জিঙ্ক 2+ বা জিঙ্ককে অবস্থান্তর মৌল বলা যাবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো এখন আমার নেক্সট টপিকস। সেটা দেখো একটু, যে প্রশ্ন হচ্ছে এখানে একটা, যে ফেরাম ও কপার অবস্থান্তর মৌল নয় কেন? সেম কন্ডিশন, দেখো মৌল হয় কেন, ফেরাম এবং কপার অবস্থান্তর মৌল কেন? এক বিন্যাস করে দেখছি আমরা যে ফেরামের স্থিতিশীল আয়ন দুইটার ক্ষেত্রে ডি আছে তোমার কি অবস্থা? অপূর্ণ অবস্থা, এই জন্যেই এটাও আছে এটাও আছে, এই জন্যেই এটা অবস্থান্তর মৌল। অপরদিকে কপার এর দেখবা ইলেকট্রন রয়েছে এখানে 4s1d10, এই অবস্থায় অবস্থান্তর মৌল বলা যাবে না যখন স্থিতিশীল। কপার 1+ ক্ষেত্রেও যাবে না, যখন কপার 2+ দুটো ইলেকট্রন ত্যাগ করবে একমাত্র তখনই দেখবা লাস্ট কক্ষপথে ইলেকট্রন রয়েছে ডিতে অপূর্ণ অর্থাৎ 9টা, তাহলে কপার 2+ অবস্থান্তর মৌল বলা যাবে।
কিন্তু কপার 1+ও বলা যাবে না, শুধু কপারকেও বলা যাবে না। কিন্তু কপার অর্থাৎ কপারকে লিখেছি এই জন্যেই, কারণ কপার 2+ তো হবে। আমরা জানি এই জন্যেই যে স্থিতিশীল আয়নের ক্ষেত্রে অর্থাৎ স্থিতিশীল আয়ন গঠন করার পরে যদি কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে ডি ইলেকট্রন অপূর্ণ থাকে, সেই ক্ষেত্রেই অবস্থান্তর মৌল বলা যাবে। দেখো কোশ্চেন দেখতে পাচ্ছ, সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক অবস্থান্তর নয়। কারণ কি? কারণটা হচ্ছে আমরা ডি ব্লক হইলে এই অবস্থান্তর হবে না, কারণ অবস্থান্তর হতে গেলে শর্ত আছে ডি অরবিটাল অপূর্ণ হতে হবে স্থিতিশীল আয়নের, কিন্তু ডি ব্লক হতে গেলে ইলেকট্রন ডিতে প্রবেশ করলেই হবে। আর যেহেতু অবস্থান্তর মৌলগুলোর মধ্যে ডিতে ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে সেগুলো ডি ব্লক মৌলও হবে। আর এই জন্যই কোশ্চেনটা হয়েছে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক অবস্থান্তর নয়। একটা কোশ্চেন দেখো, সোডিয়ামের যোজনী স্থির হলেও ফেরামের যোজনী পরিবর্তনশীল কেন? এটা মেন কারণটা হচ্ছে যে সোডিয়ামের মধ্যে কোনো ফাঁকা ডি অরবিটাল নেই, কিন্তু ফেরামের মধ্যে এই ডি অরবিটাল রয়েছে। কারণটা হচ্ছে মেন এইটাই, এবং এটা ব্যাখ্যা ইনশাল্লাহ দিবা। এই জন্যই ফেরামের ডি বিস্তৃতির কারণেই বিভিন্ন রকম পরিবর্তনশীল জারণ অবস্থা তা প্রদর্শন করতে পারে, বিভিন্ন রকম যৌগ গ্রহণ করতে পারে। এই মেন টপিক এটাই। হ্যাঁ, নেক্সট দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী দেখায় কেন? পরিবর্তনশীল যোজনী, পরিবর্তনশীল জারণ অবস্থা, এগুলো দেওয়ার মেন শর্তই হচ্ছে তাদের মধ্যে অবশ্যই একটা অপূর্ণ ডি অরবিটাল অর্থাৎ সেই মৌলগুলা অবস্থান্তর হতে হবে বা অপূর্ণ ডি অরবিটাল থাকতে হবে। দেখো যে আমরা জানি শেষ শক্তি স্তর অর্থাৎ যেমন NS এবং N-1D এই দুইটা শক্তি স্তরের মধ্যে ন্যূনতম শক্তির পার্থক্য দেখা যায়। আর থাকার কারণে এরা এই দুইটা অরবিটাল থেকে ইলেকট্রন কিন্তু সহজেই ত্যাগ করতে পারার কারণেই যখন ইলেকট্রন ত্যাগ করবে একাধিক অবস্থায়, এই জন্য যোজনীরা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, দেখো এর পাশে রয়েছে। দেখো দিচ্ছি যে অবস্থান্তর মৌলসমূহের পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন। নাম্বার 1 বুঝতে পারবে এখান দেখলেই। দেখো অবস্থান্তর মৌলের একটি বিশেষ উল্লেখযোগ্য ধর্ম হলো এদের পরিবর্তনশীল জারণ অবস্থা, অর্থাৎ N-1D ও NS। একটু আগে বলেছিলাম যে অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য কম, অনেক সামান্য বলে উভয় অরবিটালের ইলেকট্রন বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণ করতে পারে। অবস্থান্তর মৌলের পরিবর্তনশীল জারণ অবস্থা আয়নের সুস্থিতি অর্জনের মাধ্যমে স্থায়ী যৌগ গ্রহণ করে। তো আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। দেখো ফেরাম এক্সাম্পল 26 রয়েছে, রিকমেন্ড করলাম। যখন ফেরামটা স্থিতিশীল আয়ন হবে, তখন যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে তখন থাকবে 3d6 লাস্ট কক্ষপথে, এবং যখন ইলেকট্রন ত্যাগ করবে 3টি তখন হবে 3d5। তো এই ক্ষেত্রে আবার দেখবা এখন 3d2 অর্থাৎ Fe2+ এর চেয়ে Fe3+ স্থায়ী বেশি। এই কারণেই, কারণ এখানে ডিটা রয়েছে অধপূর্ণ। আমরা জানি এই PD এবং F অধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় তারা বেশি সুস্থিতি লাভ করে। এই জন্য যখন Fe3টা তিনটা ইলেকট্রন ত্যাগ করবে তখন তার ডিটা থাকবে অধপূর্ণ অবস্থায়। এই জন্যেই এই তিনটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে যে যৌগটা হবে সেই যৌগটা অধিক স্থায়ী হবে। যেমন FeCl2 এবং FeCl3 এই যৌগটার দুটার মধ্যে FeCl3 অধিক স্থায়ী যৌগ হবে। কারণটা আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখো FeCl এর ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে +2 এবং FeCl3 ক্ষেত্রে Fe এর জারণ সংখ্যা +3। আর Fe3 এর ক্ষেত্রে Fe এর ডি অরবিটাল থাকে অধপূর্ণ অবস্থা এবং সুস্থিত বেশি থাকে, এই জন্যেই তাদের যৌগটাও স্থায়ী বেশি হবে। আর এভাবে তাহলে আমরা জানি লোহার এখানে অর্থাৎ Fe ফেরামের ক্ষেত্রে জারণ অবস্থা যেমন এই যৌগের ক্ষেত্রে +2 এবং এই যৌগের ক্ষেত্রে +3, এভাবে আরও অন্যান্য যৌগ গ্রহণ করতে তারা পারে। যেমন এখানে আমরা এইভাবে বলতে পারি একটা জিনিস, যেমন কপার অক্সাইড, যেমন এই যৌগ দুটোর ক্ষেত্রে দেখবা। তো এই ক্ষেত্রে কিন্তু এইখানে কপার জারণ সংখ্যা +2, আর দেখবা এখানে হচ্ছে আমরা জানি -1 +1 কপারের। তো এখানেও কপার দেখবা দুটা ভিন্ন ভিন্ন অবস্থা প্রদর্শন করতে পারে। এভাবে আসলে যে সকল মৌলের আসলে এভাবে বিস্তৃতির মাধ্যমে একাধিক পরিবর্তন করতে পারে এবং একাধিক যৌগ গ্রহণ করতে পারে। তো এখানে একটা জিনিস দেখবা, অভ্যন্তর মৌলের পরিবর্তনশীলতা প্রদর্শন আসলে কেন করবে তারা? ওই আগে যেটা বলেছে ওইটাই দেখো এখানে, যে কোনো মৌল যদি অপর মৌলকের সাথে ভিন্ন ভিন্ন অনুপাত যুক্ত থাকে তখন সেই মৌলটিকে পরিবর্তনশীলতা বলা হয়। তাহলে ভিন্ন ভিন্ন মৌলকের সাথে বিভিন্ন অনুপাত যুক্ত থাকতে হবে। আর এটা কারণটা কি? কারণ এই দুইটা কারণ মনে রাখবা। অভ্যন্তর মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করার দুইটা কারণ।
এটা NS ও N-D, অর্থাৎ লাস্ট কক্ষপথ S এবং D এই দুইটার শক্তি পার্থক্য কম হওয়ার কারণেই এই দুইটা অরবিটাল থেকেই ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তারা ভিন্ন ভিন্ন যৌগ গ্রহণ করতে পারবে। আর নাম্বার 2 হচ্ছে অপূর্ণ ডি অরবিটাল, অর্থাৎ এটা তো মেইন কারণ আমরা জানি অবস্থান্তর মানেই অপূর্ণ ডি অরবিটাল থাকবেই। আর যে এখানে যে যত আলোচনা রয়েছে এই সবগুলোর মূল বেসিক যে কারণটা যে অপূর্ণ ডি অরবিটাল বা অবস্থান্তর মৌল, এই ডি অপূর্ণ থাকার কারণেই তারা বিভিন্ন রকম যৌগ গ্রহণ করতে পারে বা বিভিন্ন রকম জ্বালা বসা প্রদর্শন করতে পারে, রঙিন আয়ন গ্রহণ করতে পারে। দেন দেখো একটা কোশ্চেন, যে অবস্থান্তর মৌলের মানে এটা একটা টপিক, এটা অবস্থান্তর মৌলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আসলে এটা একটা মেন টপিক দিয়েছি শুধুমাত্র, দেখো একটু শর্টকাট হিন্টস। অবস্থান্তর মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক S এবং P ব্লকে ধাতব মৌলের তুলনায় অতি উচ্চ। এর কারণ হলো ধাতব মৌলের গলনাঙ্ক নির্ভর করে চার্জ ঘনত্বের উপর। তো মনে রাখবা, তাহলে অবস্থান্তর মৌলসমূহের গলনাঙ্ক কিংবা স্ফুটনাঙ্ক, অর্থাৎ তারা গলবে এবং ফুটবে SP ব্লকের মৌলের চেয়ে দেখো ধাতব মৌলের তুলনায় অতি উচ্চ। কারণটা কি? কারণ গলনাঙ্ক নির্ভর করে চার্জ ঘনত্বের উপর। চার্জ ঘনত্ব যত বাড়বে গলনাঙ্ক তত বাড়বে। তাহলে অবস্থান্তর মৌলগুলোর চার্জ ঘনত্ব অনেক বেশি। চার্জ ঘনত্ব সূত্র দিয়েছি আমি, চার্জ ঘনত্ব সমান পাবো আমরা চার্জ বাই ব্যাসার্ধ, দুটো দেওয়া থাকবে, দুটো ভাগ করলেই পাবো চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব যার বেশি হবে তার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অনেক বেশি হবে। কুইজ কিংবা জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে, মনে রাখবা, বা উদাহরণমূলক প্রশ্নগুলো যেগুলো রয়েছে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে 2 নম্বর। দেখো অবস্থান্তর মৌলের জটিল যৌগ গঠন আসলে কেন করবে, কীভাবে করবে, আমরা এটা যাচ্ছি ইম্পর্টেন্ট জিনিস। তো এই জটিল যৌগ গঠন আসলে করার পূর্বে আমরা জানতে হবে জটিল যৌগটা আসলে কী জিনিস। দেখো যে আমরা জানি জটিল যৌগের সংখ্যা হচ্ছে এক বা একাধিক লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে জটিল যৌগ বলা হয়। তো এখানে আমরা এই কেন্দ্র ধাতব পরমাণু, অর্থাৎ এখানে বলেছি লিগ্যান্ড কী জিনিস, কেন্দ্র ধাতব পরমাণু কী জিনিস, এটা বোঝানোর জন্য আমরা একটা চিত্র দিয়েছি। ধরো এটা একটা জটিল যৌগ, এটা এটা হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট একটা যৌগ। এই যৌগের বিভিন্ন নামকরণ করেছি। দেখো এটা একটা জটিল যৌগ, যেমন এখানে সায়ানো, এটা হচ্ছে তোমাদের লিগ্যান্ড, 6 আছে সন্নিবেশ সংখ্যা বা লিগ্যান্ড সংখ্যা। এই প্রথম বন্ধনী থাকবে ভেতরে যেটা আছে ওটা হচ্ছে লিগ্যান্ড, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ধাতব থাকবে ওটা হচ্ছে অবস্থান্তর মৌল, আর যেটা বাইরে আছে ওটা হচ্ছে কাউন্টার আয়ন বা বিপরীত আয়ন কিংবা ক্যাটায়ন বা আয়ন। আর এই সবগুলোকে বলা হবে জটিল যৌগ। আর থার্ড ব্র্যাকেটের ভেতরে দেখবা যেটা রয়েছে সেটা হচ্ছে জটিল আয়ন। মনে রাখবা। তাহলে আমরা একটা জটিল যৌগ গঠনের ক্ষেত্রে আমাদের জটিল একটা যৌগের ক্ষেত্রে কার নাম কি, আমরা নামগুলা পেয়েছি। এখন দেখো আমরা যাবো এখান থেকে লিগ্যান্ড কাকে বলে। এখন লিগ্যান্ডের ধারণা আমরা একটু নিয়ে যাচ্ছি, লাগবে ইম্পর্টেন্ট জিনিস। দেখো দিয়েছে এটা লিগ্যান্ড কি, যে সকল ইলেকট্রন সমৃদ্ধ মূলক বা আয়ন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কোনো অবস্থান্তর মৌল বা আয়নের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ বা জটিল আয়ন গঠন করে তাদেরকে লিগ্যান্ড বলা হয়। এখন দেখো তো এইখানে কিন্তু Fe এটা হচ্ছে তোমাদের অবস্থান্তর মৌল, আর এই সায়ানো মৌল এটা হচ্ছে তোমাদের লিগ্যান্ড। অবশ্যই মনে রাখবা যে লিগ্যান্ডের মধ্যে এক বা একাধিক কি থাকবে, অবশ্যই মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, যে ইলেকট্রনের মাধ্যমে তারা এই ধাতব ক্যাটায়ন অর্থাৎ আমাদের অবস্থান্তর মৌলের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে সেটা যুক্ত হতে পারবে। দেখো আমি একটু এক্সট্রা দিয়েছি এখানে যে Feর সাথে সায়ানো কয়টা, 6টা রয়েছে, যে এই 30 মানে এর সন্নিবেশ বন্ধন রয়েছে, 6টা সন্নিবেশ বন্ধন গ্রহণ করছে করে বন্ধন গ্রহণ করা, মানে এইটা হচ্ছে একটা জটিল আয়ন। দেখো তাই বলা হয়েছে এখানে। তো লিগ্যান্ড কয় প্রকার, এখানে লিগ্যান্ডটা আবার কিছু প্রকার রয়েছে। লিগ্যান্ড 3 প্রকার, একটা ধনাত্মক লিগ্যান্ড, ঋণাত্মক লিগ্যান্ড এবং একটা রয়েছে নিরপেক্ষ লিগ্যান্ড। তো এটাই আমরা শুধুমাত্র ঋণাত্মক লিগ্যান্ড এবং নিরপেক্ষ লিগ্যান্ডে আলোচনা করব। দেখো তো নিরপেক্ষ লিগ্যান্ড কি, যাদের মধ্যে চার্জ থাকে না, তাদের মোট চার্জ শূন্য হয়, যেমন 3টা দিয়েছি পানি, অ্যামোনিয়া, দেখো কার্বনিল বা কোবাল্ট, নাইট্রোসিল। তো এইগুলা যখন কোনো একটা জটিল যৌগে যুক্ত হবে তখন নামটা হয়ে যাবে, পানিটা হয়ে যাবে অ্যাকোয়া, অ্যামোনিয়া হয়ে যাবে অ্যামিন, কার্বনিল আমরা জানি এটার নাম হচ্ছে কার্বনিল, আর এটা হচ্ছে নাইট্রোসো। মানে এইটার নামকরণ কখন হবে, যখন জটিল যৌগের মধ্যে এটা যুক্ত হয়ে যাবে। চার্জটা কিন্তু শূন্য, দেখো তাহলে নিরপেক্ষ বলা হয় এটা। এখন যাব আমরা ঋণাত্মক যে লিগ্যান্ড রয়েছে, ছায়ানো ঋণাত্মক লিগ্যান্ড, নাম হচ্ছে ছায়ানো, হাইড্রোক্সো, ক্লোরিন, ক্লোরো,
সালফেটও দেখবা চার্জ হয়েছে যে -1 এটা -2। তো দেখবে একটু তো অবশ্যই এই লিগ্যান্ডগুলো কোনটা কি এটা একটু মনে রাখবা, কোন ধরনের লিগ্যান্ড কোনটা। জটিল যৌগের এখন দেখো প্রকারভেদ। জটিল যৌগ আসলে 3 প্রকার হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক জটিল যৌগ, ঋণাত্মক জটিল যৌগ, একটা হচ্ছে নিরপেক্ষ জটিল যৌগ। তো ধনাত্মক জটিল যৌগের ক্ষেত্রে দেখবা আমরা যখন নামকরণ করব, আমরা নামকরণ শিখব কি হবে, যে প্রথমে আমি লিগ্যান্ডের সংখ্যা প্লাস লিগ্যান্ডের নাম, তারপর হচ্ছে অবস্থান্তর মৌলের নাম, অবস্থান্তর মৌলের চার্জ এবং অ্যানায়ন। যেমন এক এক্সাম্পল দিচ্ছি, দেখো এটা জটিল যৌগ এখানে। তো জটিল যৌগের ক্ষেত্রে আমরা জানি এখানে প্রথমে কি লিগ্যান্ডের সংখ্যা 4 টেট্রা, তারপর লিগ্যান্ডের নাম অ্যামিন, টেট্রামিন বা টেট্রামিন, দেখো টেট্রামিন। তারপর হচ্ছে তোমাদের অবস্থান্তর মৌলের এখানে হচ্ছে কপার, তাহলে কপার যেহেতু 2, এটা চার্জ কত 2, কেন? কারণ একটু দেখো এই লিগ্যান্ড যেহেতু নিরপেক্ষ, লিগ্যান্ডের মধ্যে কটার পরমাণু রয়েছে 4টা, তো 4টা রয়েছে, আর সালফেট যেহেতু 2টা রয়েছে, তো এই 4টা মিলাইতে কিন্তু এখানে আবার কি লাগবে, 2 লাগবে, আরও কিন্তু 2টা লাগবে, কারণ 2 আর 2 মিলে 4 হচ্ছে। একটু মনে রাখবা এটা, আমি এটা দিয়েছিলাম এ পাশে। তো এখন এই যে এর নাম হচ্ছে টেট্রামিন কপার সালফেট 2 আয়ন। এখন ঋণাত্মক লিগ্যান্ডটা কি জিনিস দেখো, নামকরণ ক্যাটায়ন আগে যাবে, প্লাস লিগ্যান্ডের সংখ্যা, লিগ্যান্ডের নাম, অবস্থান্তর মৌলের ল্যাটিন নামের ক্ষেত্রে অ্যাড বসবে, অ্যাট এটি, এবং অবস্থান্তর মৌলের চার্জ। যেমন K4 এটা জটিল যৌগ, নামটা কী হবে, তাই ক্যাটায়ন মানে কি, এটা ক্যাটায়ন কিন্তু পটাশিয়াম, তাহলে পটাশিয়াম হেক্সা এই সায়ানো ফেরেট, ফেরাম বাদ দিয়ে একটা ল্যাটিন নাম হচ্ছে ফেরেট। তো এখানে চার্জটা 2, কেন 2 হলো, কারণ পটাশিয়ামে দেখবা 4 মানে 4+, তো সায়ানোর ক্ষেত্রে যেহেতু লিগ্যান্ড, তাহলে কটা হয়েছে এখানে 6টা, তাহলে এই 6কে মিলাইতে গেলে আমার এখানে কি লাগবে, আর 4 তো আছে, +2 লাগবে, এই জন্য Fe এর সংখ্যা তোমাদের মোট চার্জ হচ্ছে +2। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন একটা জিনিস দেখো, একটা ইম্পর্টেন্ট জিনিস, নিরপেক্ষ লিগ্যান্ড জটিল যৌগ, নামকরণ লিগ্যান্ডের সংখ্যা একই জিনিস, সিম্পল জিনিস, লিগ্যান্ডের নাম, অবস্থান্তর মৌলের নাম, অবস্থান্তর মৌলের চার্জ। যেমন লিখেছি আমরা, দেখো এটা NiCO4, এটা একটা নিরপেক্ষ, আমরা জানি জটিল যৌগ, নামকরণ কি লিগ্যান্ডের সংখ্যা, তাহলে টেট্রা, সিওতে কার্বনিল, আর নিকেল, এর নাম হচ্ছে নিকেল, কারণ এখানে কোনো চার্জ নেই, কিন্তু শূন্য হয়ে যায়, আমরা নিয়েছি। তো আমরা ইনশাআল্লাহ জটিল যৌগ গঠনের ধাপগুলো আজকে আর যাব না, আমরা আজকে যে পর্যন্ত শিখেছি ইনশাআল্লাহ এই পর্যন্ত প্র্যাকটিস করব, ধীরে ধীরে দেখবা এই পর্যন্ত, এটা স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব, এবং তোমরা অবশ্যই আমার সাথে থাকবা এবং আমার ভিডিওগুলো দেখবা, ইনশাআল্লাহ সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে শিখলাম নিরপেক্ষ জটিল যৌগ পর্যন্ত, আগামী দিনে আমরা জটিল যৌগ গঠনের ধাপগুলা এবং কিভাবে একটা জটিল যৌগ আমরা গ্রহণ করব, দেখো আমি দেখাচ্ছি এগুলা, যেগুলো আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে শেখাবো। এই পর্যন্ত তোমরা অবশ্যই আমার সাথে থাকবা এবং সবাই ভালো থাকবা। ধন্যবাদ।